গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর। সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে যায়নি, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্যকারীদের আবার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কাদেরের। মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। যত দ্রুত পারা যায় গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এদিকে মন্ত্রিসভা বৈঠকে সুন্দরবনের আগুনের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব বলেন, পুরোপুরি নিভে গেছে বলে দাবি করা যাবে না। সুন্দরবনের আগুন কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। বৈঠকে সুন্দরবনের আগুন নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবার উপজেলা নির্বাচনের খবর। উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্যকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ ছিল না কোনোদিন। তারা সারা জীবন প্রহসনের নির্বাচন করেছে। শেখ হাসিনা সবসময় গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হবে। বিশেষ প্রার্থনার পাশাপাশি অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হবে। বিদ্যুৎ সংকটের কথা মাথায় রেখে প্লাটিনাম জুবিলিতে আলোকসজ্জা বাদ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান ওবায়দুল কাদের। আগ্রহ কোনোদিনও ছিল গণতন্ত্র, স্বাধীন নির্বাচন ব্যবস্থা এটা এবং গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার কাজটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এদেশে করেছে। এটা প্রতিষ্ঠিত সত্য। আমি এখনো বলছি যে উই আর নট পারফেক্ট। প্রথম ধাপের 152 উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। ভোট গ্রহণ হবে 8 মে। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট শেষ সময় প্রচারণা। অন্যদিকে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে চায় কমিশন। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলোর পথঘাট। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রচারণায় বাধা এবং ভোটের পরিবেশ রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও। নির্বিঘ্ন ভোট দিতে চান ভোটাররা। শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আর কত মানুষ মরলে বিশ্ব সম্প্রদায়ের বিবেক নাড়া দিবে? আর কত মানুষ বাস্তুচ্যুত হলে থামবে ইসরায়েল? ফিলিস্তিনের গণহত্যা ইতিহাসের সবচেয়ে বর্বর গণহত্যা। ইসরায়েলের আগ্রাসনের গেল 6 মাসে নারী, শিশুসহ প্রাণ হারিয়েছেন প্রায় 32,000 মানুষ। ইসরায়েলের নির্বিচারের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ফিলিস্তিনের মুক্তির দাবিতে এই কর্মসূচি। মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান শিক্ষার্থী আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ফ্রিডম অব এক্সপ্রেশন, একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়। যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। পদযাত্রায় যোগ দিতে পতাকা, ব্যানার, প্লেকার্ড নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের নির্মম হামলার প্রতিচ্ছবি তুলে ধরা হয়। I was just roaming around here and I also support Palestine. I support freedom of Palestine. Yeah, I'm with Palestine.
আমরা চাই যে ফিলিস্তিন মুক্তি থাকবে, ফিলিস্তিন স্বাধীনতা থাকবে, এটা আমরা চাই, আর এটা ইনশাআল্লাহ হবে। আগ্রাসন বন্ধে শিক্ষার্থীরা জোরালো কণ্ঠে স্লোগান দেন, ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করেন। ইসরায়েলি যে আগ্রাসন এইটা বন্ধ হোক এবং একেবারে যাতে চিরতরে বন্ধ হোক। আমরা আগে থেকে দেখতেছি বন্ধ হচ্ছে আবার শুরু হচ্ছে, এরকম যাতে না হয়। আমরা চাই প্যালেস্টাইন ফ্রি হোক, তাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বিশ্ব নেতারা এই আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেবে এমনটা দাবি সবার। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য সৈনিক লীগের প্রতিটি নেতাকর্মীকে আরও উদ্যমী হতে হবে এবং সবাইকে দল ও দেশের কল্যাণে কাজ করতে হবে। রাজধানীর কয়েকটি থানায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেখুন রকিব মানিকের আরও একটি রিপোর্ট। রাজধানীর রামপুরা, বাড্ডা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির ঘোষণা উপলক্ষে এই আয়োজন। রামপুরা থানায় ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তার নামে সংগঠন, মাননীয় প্রধানমন্ত্রীর অন্তরের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। আমরা কিন্তু সংগঠনে যায় কোনো দুর্নীতি, চাঁদাবাজি এবং নিশাখোর তাদেরকে ভালো করার জন্য এই সংগঠন, আর এলাকার গরিব মানুষের সহযোগিতার জন্য সংগঠন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, জামাত শিবিরের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে, এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ করছি এবং করব, যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। পরে বাড্ডা থানায় মাসুদ রানাকে আহ্বায়ক করে, খিলকেত থানায় ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদকে ও তেজগাঁ শিল্পাঞ্চলে শামসুর রহমান স্বপনকে সভাপতি করে কমিটি দেওয়া হয়। আমাদের ধর্ম হইব মানুষের সেবা, যে যে ধর্মের হোক তাকে শ্রদ্ধা করব, মানুষকে সেবা করব। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কোনো ধর্ম নিয়ে কথা বলতে না করছেন। আমরা চাই আমাদের আগামী দিনগুলোতে জাতির পিতার জন্য আমরা দোয়া করব। আল্লাহ, তুমি তার টঙ্গিপাড়া জন্ম দিয়েছিলে, সেই জন্য আমরা পেয়েছি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী পশ্চিমাঞ্চলের মানুষের জন্য নতুন চমক নিয়ে আসছে বাংলাদেশের আধুনিক রিয়েল এস্টেট ব্যবসার আইকনিক ব্র্যান্ড রূপায়ণ সিটি। মোহাম্মদপুরের বসিলায় রূপায়ণ সিটির নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ও বিশ্বমানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এই সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপর পক্ষে ইমরান হোসেন ও ইজাবিল হোসেন ইমন চুক্তিতে সই করেন। বিস্তারিত দেখুন বাতিন বিপ্লবের রিপোর্টে। জন্মলগ্ন থেকেই দেশের মানুষের জীবনধারার মান উন্নয়নের সংকল্পে আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রাজধানীর পশ্চিমাঞ্চলের নাগরিকদের কেনাকাটার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে মোহাম্মদপুরের ১৬০ ফিট সড়কের পাশে রূপায়ণ সিটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রোববার রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাবিল হোসেন ইমন চুক্তিতে স্বাক্ষর করেন। রূপায়ণ সিটির এই কালজয়ী উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে নিজেদের ধন্য মনে করছেন ভূমি মালিকরা।
মালিকদের প্রতিনিধি ইমরান হোসেন জানান, নিরাপদ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মপরিসরে চোখ বুলিয়েছেন তিনি। সবশেষ রূপায়ণ সিটি উত্তরার নান্দনিক পরিবেশ তার স্বপ্নের সাথে মিলে গেছে। আমার সাথে মোটামুটি বাংলাদেশের যে রেপুটেটেড যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আমার যে প্লেসটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তাদের সাথে। যখন আমি কথা বললাম, কিন্তু আসলে যখন আমি রূপায়ণ সিটির অর্গানাইজেশনের সাথে কথা বললাম এবং ওনাদের বিভিন্ন প্রজেক্ট, বিশেষ করে উত্তরাতে যে প্রজেক্টটা আছে ওইখানে যাওয়ার পরে, তাদের ওইটা দেখার পরে আমার ভিতর থেকে একটা আসলে অনুভূতি জেগেছে। এ সময় রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি দেশের সর্বাধুনিক শপিং মল ম্যাক্সাস দ্য মল অব বাংলাদেশ নির্মাণ কাজ শুরু করেছে রূপায়ণ সিটি উত্তরাতে। তারই ধারাবাহিকতায় আরও একটি অসাধারণ শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স নিয়ে দেশের আবাসন খাতকে এগিয়ে নিয়ে যেতে চায় রূপায়ণ সিটি। ঢাকা সিটির পশ্চিমে আপনি মোহাম্মদপুর, শ্যামলী, লালমাটিয়া একটা বিশাল জনগোষ্ঠীর বসবাস, কিন্তু আমরা দেখলাম ওখানে প্রপার কোনো শপিং মল কিংবা কমার্শিয়াল কমপ্লেক্স ওখানে গড়ে ওঠেনি, যেখানে এত বড় জনগোষ্ঠী, ইভেন কি আপনার কেরানীগঞ্জের অনেক লোকজন এখান থেকে মুভমেন্ট করে, তাদের প্রপার শপিং কিংবা এন্টারটেনমেন্ট নেসেসিটির অ্যাকচুয়ালি ফুলফিল করার মতো কোনো ধরনের স্থাপনা ওখানে কেউ করে ওঠে নাই। তো ওই রেসপন্সিবিলিটির দিক থেকে চিন্তা করেই একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি, যেটা মাল্টি স্টোরিড শপিং মল কাম কমার্শিয়াল কমপ্লেক্স, খুব আইকনিক একটা প্রজেক্ট আমরা ওখানে তৈরি করতে যাচ্ছি। এইটা আমাদের রূপায়ণ সিটির নেক্সট স্টেপ হতে যাচ্ছে। দেশের অর্থনৈতিক ও নাগরিক জীবনযাত্রার উন্নয়নে আরও নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে চলার জন্য রূপায়ণ সিটি সর্বদা দায়িত্বশীল এবং অঙ্গীকারাবদ্ধ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ সিটির ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। দেশের 3 জেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতে শরীয়তপুরের 2 উপজেলায় 2 জন, সিলেটের কানাইঘাটে 1 জন ও নেত্রকোনার 8 পাড়ায় 1 জনের মৃত্যু হয়। শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন আমেনা বেগম ও কুলসুম বেগম। সিলেটের কানাইঘাটে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মাহতাব উদ্দিন মাতাই নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার দিঘিরপাড় 3 নং পূর্ব ইউনিয়নে এই ঘটনা ঘটে। নেত্রকোনার 8 পাড়ায় বোরো জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ দিলওয়ার মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুলেতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 78 জনে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে 1,15,000-এর বেশি মানুষ। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত 5 মে বন্যায় 105 জন নিখোঁজ হয়। তাই ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা এখনো বাড়তে পারে। ইউরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যের প্রায় 500টির মধ্যে 2/3 বেশি শহরে গত কয়েকদিনের ঝড় ও বর্ষণে বন্যার প্রভাব পড়েছে। ব্রাজিলের জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা অনুসারে মূলত পোর্তো আলেগ্রেতে গুয়াইবা হ্রদ ও এর তীর ভেঙে গেছে, ফলে বন্যার পানির স্তর অনেক বেড়েছে। এদিকে সুপেয় পানির সংকটে পড়েছেন অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় 1/3 মানুষ। এ পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে আজ কুমিল্লা 168তম চান্দিনা শাখা উদ্বোধন করল যমুনা ব্যাংক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক রবিন রাজন শাখাওয়াত, রেদওয়ানুল করিম আনসারি, মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। নতুন আঙ্গিকে অফিসিয়াল সনি পণ্যের সমাহার নিয়ে সনি সেন্টার ও এক্সপিরিয়েন্স জোন বসুন্ধরা সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করল র্যাঙ্কস ইলেকট্রনিক্স। 2010 সালে বসুন্ধরা সিটি শপিং মলে অফিসিয়াল সনি পণ্য নিয়ে সনি সেন্টার বসুন্ধরা সিটির যাত্রা শুরু হয়, যা দীর্ঘ 14 বছর পরে নতুন আঙ্গিকে নতুন লোকেশনে এক্সপিরিয়েন্স জোন এবং এক্সক্লুসিভ শোরুমটির উদ্বোধন করা হয়। র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাশ হোসেন এবং সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড রিকি লুকাস যৌথভাবে সনি সেন্টার এবং এক্সপিরিয়েন্স জোনের উদ্বোধন করেন।
চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নগরীর জাকির হোসেন রোডে বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার, গাছপালা ভেঙে পড়েছে। এতে NES কলেজ মোড় থেকে GEC মোড়ের যান চলাচলে কিছুটা বিঘ্নতা ঘটছে। বিকেল ৩টার পর থেকে বজ্রসহ কালবৈশাখী ভারী বৃষ্টি শুরু হয় নগরীর বিভিন্ন এলাকায়। সড়কের উপর ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা সরাতে একযোগে কাজ করছে বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। খুলশী বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান কর্মকর্তা নুরুদ্দিন বলেন, ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে 2টি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংযুক্ত ট্রান্সফরমার রাস্তায় ভেঙে পড়েছে। সংযোগ বন্ধ থাকায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। চট্টগ্রামবাসী বহুল আকাঙ্ক্ষিত আইকনিক নগর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। দুপুরে নগরের আন্দরকিল্লায় চসিকের নিজস্ব অর্থায়নে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, কাউন্সিলর জহুরুল্লাল হাজারি, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাস সুমন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আব্দুল সালাম মাসুম, আতাউল্লাহ চৌধুরী সহ আরো অনেকে। জানাবো খেলার খবর, থাকছে বাংলাদেশ জিম্বাবুয়ে T20 সিরিজ প্রসঙ্গ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ T20 ম্যাচে পরাজয়ের 7 পেয়েছে বাংলাদেশ। ভারতের দেয়া 125 রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 14 ওভারে 7 উইকেট হারিয়ে 68 রান করে স্বাগতিকরা। 56 রানের জয়ে 5 ম্যাচের সিরিজে 4-0 এগিয়ে রয়েছে ভারত। বৃষ্টি আইনে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় 125 রান। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দিলারা মুর্শিদা ওপেনিং জুটিতে দলকে এনে দেন মাত্র 18 রান। অধিনায়ক নিগার সুলতানা 2 বলে 1 রান করে ফেরেন প্যাভিলিয়নে। শেষ পর্যন্ত 68 রানে থামে স্বাগতিকদের ইনিংস। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর। সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে যায়নি জানালেন মন্ত্রিপরিষদ সচিব। উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্যকারীদের আবার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কাদেরের। মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।